হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও দিতে লেট হয়ে গেলে কিন্তু আমার আপুরা আমাকে মনে মনে খুঁজেন, আবার অনেকে আমার চ্যানেলে এসে ঘুরে যান। আসলে এখন ভিডিওর দিকে ফোকাসটা একটু কমে দিচ্ছি। জানেন আমার হাজবেন্ড দেশে আছে, তো ওকে একটু সময় দিচ্ছি। সবাই মিলে পরিবারের আনন্দের একটা সময় কাটাচ্ছি। যখন বিদেশ চলে যাবে তখন তো আবার একা হয়ে যাব, তখন আবার ভিডিও নিয়ে ব্যস্ত থাকবো। আজকের ভিডিওটা বাইরে থেকে শুরু করেছি। আমরা এখন মেট্রো স্টেশন আছে, আমাদের ট্রেন চলে এসেছে। হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলেই যাচ্ছি। অনেক দিনের স্বপ্ন বা ইচ্ছে সেটা পূরণ করতে যাচ্ছি আজকে। সেটা হচ্ছে আমাদের গন্তব্য, আমরা নামবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সেখান থেকে নেমে আমরা যাব কাটাবন। আমার বাসায় একটা অ্যাকোরিয়াম আছে, সবাই জানেন। অ্যাকোরিয়ামটা কিন্তু এখন মোটামুটি খালি, মাত্র 2-3টা মাছ আছে। অ্যাকোরিয়ামের মধ্যে যদি বেশি মাছ না থাকে দেখতে ভালো লাগে না। আজকে খুব সস্তায় এবং বেশি বেশি মাছ যেখানে পাওয়া যায় সেখানেই চলে যাচ্ছি। আপনারা যদি বাসার জন্য কেউ অ্যাকোরিয়াম কিনতে চান, ছোট থেকে বড় সব ধরনের সাইজ পাবেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগ স্টেশনে নেমে রিক্সা নিয়ে আপনারা কাটাবন চলে আসতে পারেন। আর সেখানে গেলে ছোট বড় সব অ্যাকোরিয়াম তো পাবেনই, সাথে মাছও পেয়ে যাবেন। আমরা যে জায়গাগুলোতে থাকি সেখানে হয়তো 2-1টা দোকান আছে অ্যাভেলেবেল মাছ নেই বা জিনিসপত্রের দামগুলো একটু বেশি থাকে। সেখানে গেলে অনেক মাছ পেয়ে যাবেন। সাথে অ্যাকোরিয়ামের দামটাও কিন্তু অনেক কমে পাবেন। সাথে অ্যাকোরিয়ামের যত সরঞ্জাম আছে সব পেয়ে যাবেন। মাছ কিনে বাসায় চলে এসেছি, এসে অ্যাকোরিয়ামের পানিটা চেঞ্জ করে নিচ্ছি। এতদিন কিন্তু অ্যাকোরিয়ামের পানি চেঞ্জ করতে অনেক বেশি কষ্ট হয়েছে, বালতি দিয়ে দিয়ে পানি চেঞ্জ করছি। এখন এই যে পাম্পারটা দেখছেন, এটার সাথে একটু চাপ দিচ্ছি আর পানিটা খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এই যে পাইপটা দেখছেন, এটার দাম মাত্র 180 টাকা। যাদের অ্যাকোরিয়াম আছে তারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা সম্পর্কে এতদিন জানতাম না। ওইখানে যাওয়ার পর এই জিনিসটা পেয়ে আমার অনেক বেশি উপকার হয়েছে। ভিতরে যে ময়লা পানিটা ছিল সবটা বের করে আমি কিন্তু আবার নতুন করে পানি দিয়ে দিয়েছি, তাও আবার পাইপের সাহায্যে। আমি বাথরুমের যে কল থাকে সেই কলের মধ্যে পাইপ দিয়ে অ্যাকোরিয়ামের ভিতরে পাইপ দিয়েছি আর পুরো অ্যাকোরিয়াম কিন্তু ফুল করে নিয়েছি। এখন যে যে মাছগুলো এনেছি সবগুলো মাছ কিন্তু আমি অ্যাকোরিয়ামে দিয়ে দিলাম আর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আমি কিন্তু সাথে এখানে একটা কালারিং লাইটও লাগিয়েছি। দেখতে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারেন যে অ্যাকোরিয়ামে অনেকগুলো মাছ থাকবে আর সেগুলো আমি বসে বসে দেখব। মাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। পরিশেষে একটা কথা বলতে চাই, অনেকে কিন্তু অ্যাকোরিয়াম কিনতে চান। যাদের ধৈর্য শক্তি ও পরিশ্রম আছে তারাই কিনবেন, কারণ অ্যাকোরিয়াম কিনলে এর নিচে অনেক কষ্ট, পানি চেঞ্জ করা, পানি দেওয়া, তারপর মাছের খেয়াল রাখা, আর কোথাও যদি বেড়াতে যান তখন কিন্তু আলাদা একটা টেনশন থাকে। যাই হোক, অ্যাকোরিয়াম সম্পর্কে সবকিছু আপনাদের বলে বুঝিয়ে দিয়েছি। আবার পরের দিন থেকে ভিডিওটা শুরু করেছি। একজন আপু একটা ভালো সানস্ক্রিমের নাম জানতে চেয়েছিলেন। আসলে কি সানস্ক্রিমের নাম বলবো, এক একজনের স্কিন বুঝে তারপর ক্রিম ইউজ করতে হয়। তারপরও আমি যেটা ব্যবহার করি সেটা তোমাকে দেখিয়ে দিলাম। এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, 3 ছেলের একসাথে পরীক্ষা চলতেছে। বড় ছেলে পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছে আর মেজোটা কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে। আমার কিন্তু এখন আর স্কুলে যাওয়ার কোনো টেনশন নেই। কয়দিন পর থেকে আবার যুদ্ধ চালু হয়ে যাবে। কি যে একটা শান্তির দিন যাচ্ছে, না আছে বাজার করার টেনশন, না আছে বাইরে যাওয়ার টেনশন। কবে যে সুখের জীবনটা পার্মানেন্ট হবে আল্লাহ ভালো জানে। প্রবাসীদের বউদের এটাই একটা কষ্ট, কয়দিন সুখের পর আবার কয়দিন কষ্টের দিন পার করো। বিদায়ের মুহূর্তটার কথা মনে পড়লে এখন থেকে অনেক খারাপ লাগে, একাকিত্ব ফিল হয়। মনে হয় যে সামনের দিনগুলো কিভাবে পার করব। তারপর নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে আসলে কিছু করার নেই। সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দুঃখের দিনগুলো মনে হয় অনেক বেশি দীর্ঘ হয়। মায়ার বাঁধনে আগে ছিলাম একজন, এখন কিন্তু 3-4 জন ছেলে মেয়ে সহ। আমার চাইতে কিন্তু ওরাই বেশি কষ্ট পায় এখন। আয়েশা মনি তো এখনই বলে, বাবা তুমি আমাকে ছেড়ে বিদেশ যেও না, তুমি বাসায় থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। সে আরো বলে, আমি মাম্মিকে ভালোবাসি না, আমি বাবাকে বেশি ভালোবাসি। আমি তোমাকে বেশি ভালোবাসি বাবা, তুমিও আমাকে বেশি ভালোবাসো, তুমি আমাকে ফেলে যেও না। আয়েশামণি যখন এই কথাগুলো বলে অনেক খারাপ লাগে তখন। আপনাদের আয়েশামণি পাকনা বুড়ি হয়ে গেছে, সব সময় একটা কথা বলে, মেয়েরা বাবার হয় আর ছেলেরা মায়ের হয়। আমি বাবাকে ভালোবাসবো,
আর ভাইয়ারা তোমরা মাকে ভালোবাসবা, বাবা আমাকে বেশি ভালোবাসবে। আসলে যে মেয়েরা বাবার কত পাগল হয় আয়েশা মনিকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ যাতে আমাদেরকে সব সময় ভালো রাখে আর ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়। আমিও আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া রাখি। সবাই যার যার পরিবার নিয়ে অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনাদের ভাইয়া আমাকে বড় একটা অপবাদ দিয়েছে, সেটা হচ্ছে এবার নাকি তাকে কোনো কিছু বানিয়ে খাওয়াচ্ছি না, যেমন পুডিং, পায়েস। অন্যান্য বার নাকি অনেক কিছু বানিয়ে খাওয়াই, এবার নাকি কিছুই খাওয়াই নেই। কথাটা সত্যি বলেছে, খারাপ বলিনি। নিজের কাছে শুনে অনেক খারাপ লাগছিল। নাস্তা খাওয়ার পর এই যে পুডিং বানানোর জন্য যুদ্ধ শুরু করে দিয়েছি। আজকে সব খাবার একবারে খাইয়ে ফেলবো। রাতের বেলা আমি মিষ্টি দই বসিয়ে রেখেছিলাম, দুপুরবেলা খাওয়ার সময় মিষ্টি দই দিব। আমার হাজব্যান্ডের একটা অভ্যাস আছে, দুপুরে খাওয়া দাওয়ার পর বা যেই বেলায় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর কিছু একটা খাবার খেতে হয়, তার একটা বরাবরই অভ্যাস। তো এই মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করে, মানে 1-2 চামচ যেমন খাবার খেলো, তারপরে একটু পায়েস দিলাম বা পুডিং দিলাম বা একটু দই দিলাম, এই খাবারগুলো পছন্দ করে আর কি। হাজব্যান্ডকে খুশি রাখার জন্য আমি সব কিছুই করতে পারি। হাজব্যান্ড খুশি মানে আমি খুশি, আমি খুশি মানে আমার ঘর খুশি, আমার ঘর খুশি মানে আমার সংসারটাই সুখের, আলহামদুলিল্লাহ। সে যখন দেশে থাকে আমার ঘরটা একদম পরিপূর্ণ থাকে, এত বেশি আনন্দে ও সুখে পরিপূর্ণ থাকে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ যাতে তাকে দীর্ঘ আয়ু দান করে, আমি মন থেকে অনেক অনেক দোয়া করি। আপনারাও আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সব সময় সুস্থ রাখে, আমাদের পাশে রাখে। হাজব্যান্ড হচ্ছে ভালোবাসার জিনিস, মন খুলে বলবেন আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসার কিন্তু কোনো কাল বেদ সময় নেই, যখনই ইচ্ছে তখনই বলে ফেলবেন আমি তোমাকে ভালোবাসি। কারণ সামনে গিয়ে জানি না আমরা সময় পাই কিনা এই কথাটা বলার, আমি তোমাকে অনেক ভালোবাসি। যখনই মনের মধ্যে কোনো কথা আসবে তখনই মন খুলে হাজব্যান্ডের সাথে শেয়ার করবেন, তখন দেখবেন মন অনেক হালকা হয়ে যাবে। অনেক কথা বলে ফেলেছি, ছোট মানুষ হিসেবে যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন। পুডিং কিন্তু দুপুরে রান্নার আগে করে ফেলেছিলাম, তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি। এখন সন্ধ্যার সময় বাচ্চাদের কেটে দিচ্ছি, আর অবশ্যই হাজব্যান্ডকে স্পেশালভাবে দিয়েছি, সে যাতে খেয়ে প্রশংসা করে। আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা পেয়েছি। পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ডাইনিং টেবিলটার উপরে আমি পুডিংটা কেটেছিলাম, এটার যে ক্যারামেলের রস আছে সব টেবিলের মধ্যে পড়ছে। এখন আমি সাবানের পানি দিয়ে টেবিলটা একটু ঘষে দিয়েছি। আজকে কিন্তু আপনারা আমাকে একটু অন্যরকম ভাবে দেখবেন। আমি অনেক দিন পর শাড়ি পরেছি, বলতে পারেন ফার্স্ট টাইম ভিডিওর সামনে শাড়ি পরে এসেছি। হাজবেন্ড আসার পর এই প্রথম আমি শাড়ি পরলাম। 1 মাস ধরেই চাচ্ছি শাড়ি পরবো, সময় পাচ্ছিলাম না, শাড়িও পরা হয় না। আসলে সারাদিন এতই বেশি ব্যস্ততায় যাই, একটু সময় বের করে যে নিজের সময় বের করব, একটু শাড়ি পরবো, করা হয় না। আজকে জেদ করে শাড়িটা পরেছি যে আজকে পরবই। যেই কথা সেই কাজ, নারী মানে শাড়ি, শাড়িতে নারীকে অনেক বেশি সুন্দর লাগে। ফাইনালে আমি শাড়ি পরে ফেলেছি। আর ওই দিনটা অনেক বেশি গরম ছিল, শাড়ি পরে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও কাজ যেহেতু শুরু করেছি, কাজটা অবশ্যই ফিনিশ করতে হবে। আর আপনারা কিন্তু সন্ধ্যার পরের কাজগুলো আমার অনেক বেশি পছন্দ করেন। আজকে সন্ধ্যার পরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার কিছু কাপড় ছিল, সেগুলো বাজ করে আমি এখন আলমারিতে রেখে দিব। দিনের বেলা কাজের প্রেশারটা এত বেশি থাকে, রান্না বান্না, ঘর গোছানো, এই যে কাজগুলো আছে সেগুলো সঠিক সময় বের করে করা যায় না। তো আমি চেষ্টা করি রাতের বেলা এই কাজগুলো গুছিয়ে করার, তাহলে দেখা যায় দিনের বেলা ঘর গোছানোটা বা রান্নাটা আমার এতটা চাপ বা ঝামেলা হয় না। আর আমি মনে করি রুমকে এলোমেলো অগুছানো দেখাতে কাপড়ই যথেষ্ট। যেখানে দেখবেন কাপড় সেই জায়গাটাই এলোমেলো। কাপড়গুলো বাজ করে যদি নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারি, পুরো ঘরটাই কিন্তু হালকা পাতলা হয়ে যায়। আর কাপড় বাজ করাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বিরক্তের একটা কাজ। কাপড় বাজ করতে গেলে আমার মাথা একদমই গরম হয়ে যায়, ভালো লাগে না আমার কাপড় বাজ করতে। অন্য কাজ আমি হাসি মুখে করতে পারি, কাপড় বাজ করার কথা মনে হয় যে মাথা ঘুরতে থাকে। ভিডিওর এই মুহূর্তে এসে কিন্তু আমার আপুদের কাছে পুরনো কথাটা আরো একবার স্মরণ করে দিচ্ছি, যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন। একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যে আপুরা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আপুদের সাথে সাথে কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণিরাও আমার ভিডিওগুলো দেখে আয়েশা মনিকে দেখার জন্য, তোমাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল।
এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমে এসে নামাজের যে বিছনাগুলো ছিল সেগুলো আমি স্ট্যান্ডে রেখে দিচ্ছি। একজন আপু ইন্ডিয়া থেকে কমেন্ট করেছিল আমার যে নামাজের স্ট্যান্ডটা আছে সেটা দেখানোর জন্য। আপু, আপনার উদ্দেশ্যে আমি নামাজের স্ট্যান্ডটা দেখিয়ে দিব। এটা আমি ড্রয়িং রুমে সোফার যে কর্নারটা আছে উপরে সেখানে লাগিয়েছি। উপরে 3খানা কোরআন শরীফ রেখেছি আর নিচে যে ঝুলানোর জায়গাটা আছে সেখানে আমি 4টা নামাজের বিছনা রেখেছি। এখন আমি পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই কাজগুলো না করলে আমার একদমই ভালো লাগে না। এটা আমার প্রতিদিনের একটা রুটিন। যতক্ষণ কাজ আমার মাথার উপরে থাকবে তখন আমি শুয়ে বসে কোনোভাবেই শান্তি পাবো না। কাজগুলো করে আমি রিল্যাক্সে বসতে পারবো। কাজগুলো করার পর মনে হয় যে আমার শরীরটাই পাতলা হয়ে গেছে। এখন গুছানো দেখতে দেখতে জিনিসটা এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। সত্যি আমরা রাতের বেলা যদি কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয় সকালটা। আপনি একটু লেট করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই। আপনি দিনের বেলা কাজগুলো সেরে আপনি নামাজ পড়তে পারবেন, নিজের জন্য সময় বের করতে পারবেন। আর যেদিন কাজের প্রেশারটা একটু বেশি থাকে তখন দেখবেন গোসলেরও সময় থাকে না, নামাজেরও সময় থাকে না, খাওয়ার সময় উলটপালট হয়ে যায়। প্রতিদিনের কাজগুলো একটু টাইম মাফিক মেনে চললে সব কিছু সহজ হয়ে যায়। আমরা যদি রাতের বেলা কিছু প্ল্যান করে রাখি যে আমরা দিনের বেলা এই কাজগুলো করব, তখন দেখবেন আরও বেশি সুন্দর হবে। আমি তো মাঝে মধ্যেই এমনটা করি যে কালকে আমি কি করব, কোন কাজগুলো করলে আমার সহজ হবে, কালকে আমি কাপড় ওয়াশ করব কি না, বা কালকে আমি কি রান্না করব। এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে। এতদিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে আমি গাছগুলো বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর বৃষ্টির পানি পেয়ে গাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি সবুজ ও সতেজ হয়ে উঠেছে। এগুলো এখন রুমের ভিতরে এনে রেখে দিচ্ছি। রুমের ভিতরে গাছ রাখলে যেমন অক্সিজেনের কাজ করে, রুমের সৌন্দর্য অনেক ফুটিয়ে তোলে। আসলে ইট পাথরের শহরে তো সবুজের কোনো ছোঁয়া নেই। যেখানেই যাও দালান কোঠা, রুমের ভিতরে বা বারান্দায় একটু গাছপালা রাখলে চোখের শান্তি আর কি। আচ্ছা, একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। মনের শান্তির জন্য কিন্তু ট্যুরে চলে যাচ্ছি। আর এবার কিন্তু যাচ্ছি সিলেটে। গতবার কক্সবাজার গিয়েছিলাম। এবার আমার হাজব্যান্ড আসার পরে কোথাও যাওয়া হয়নি। ঈদের সময় আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। এবার সিলেটে যাচ্ছি ইনশাল্লাহ। হয়তোবা নেক্সট ব্লগ আপনাদের সাথে ট্যুর ব্লগ শেয়ার করব। সবাই দোয়া করবেন যাতে সিলেটে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারি। আর ফ্যামিলির সাথে সময় কাটানোর আনন্দটাই অন্যরকম। বাচ্চাদের স্কুল খোলা থাকে, ওরাও কিন্তু স্কুলে পড়ালেখা করতে করতে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আর আমার হাজব্যান্ড চলে গেলে তো আবার বন্দি খাঁচার পাখির মতো হয়ে যাব, কোথাও বের হওয়ার মতো চান্স থাকবে না। সেজন্য সবাই মিলে একটু ট্যুরে যাচ্ছি 2-3 দিনের জন্য। মাঝে মধ্যে শরীরের ক্লান্তিটা দূর করার জন্য ঘুরতে যাওয়াটা খুব বেশি দরকার। বাসায় থাকতে থাকতে দেখবেন আমরা অনেক বেশি বিরক্ত হয়ে যাই, কোনো কাজেই মন বসে না। বাইরে থেকে ঘুরে আসলে মনটা হালকা পাতলা হয়, আবার কাজে মন বসে। রুমের সমস্ত কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে চুলাটা পরিষ্কার করে নিলাম। কয়েকজন আপু ইদানিং আমাকে কমেন্ট করেছে আমার চুলাটা কোন ব্র্যান্ডের, আর এটা কারেন্টে চলে কিনা, বা এটার দাম কত। আমি সব ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছি, তারপর আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা গাজী ব্র্যান্ডের। এটার দাম পড়েছিল 12,500 টাকা, আর এটা গ্যাসের লাইনে চলে। যে আপুরা কমেন্ট করেছেন আশা করছি আপনারা উত্তরটা পেয়েছেন। আরেকজন আপু আমার এই যে ক্যাবিনেটটা মানে ওভেন র্যাকটা সেটা দেখতে চেয়েছিলেন। আপুর জন্য আমি পুরো র্যাকটা আবারও দেখিয়ে দিচ্ছি। এটার দাম পড়েছিল 5,200 টাকা। সব কাজ শেষ করে এখন হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী পায়েস বসিয়ে দিয়েছি, যাতে পায়েসটা এখন রান্না করে রাখলে পরের দিন ঠান্ডা পায়েস খেতে পারে। ফ্রিজে রেখে ঠান্ডা পায়েসটা খেতে বেশি ভালো লাগে। সেমাই দেখবেন, সেমাই বা পায়েস এগুলো ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে। একদিনে সব খাবার খাইয়ে ফেলবো যাতে নেক্সট টাইম আর কোনো কথা শুনতে না হয়। এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়েছি, দুধটা জাল করে নিয়েছি। এখন 2 মুঠের মতো পোলাও চাউল দিয়ে দিলাম। পোলাও চাউলটাকে নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি গুড় মিক্স করে নেব। আজকে গুড়ের পায়েস রান্না করব। আমার হাজব্যান্ডের আবার গুড়ের পায়েস খুব পছন্দ। পায়েসটা আমি অনেক সময় নিয়ে রান্না করতেছি যাতে চাউলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি এই যে গুড়টা মিক্স করে দিয়েছি। আর পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। পায়েস রান্না করতে করতে তাহলে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য
সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।